আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। লাইভে আসতে পারেনি। তো আজকে লাইভে এলাম একটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সেটা হচ্ছে বিজেপির ভরাডুবি শুরু হয়ে গেছে। মানে আপনারা গত ইলেকশন গুলো দেখেছেন। বিগত পশ্চিমবাংলার যে বিধানসভা ইলেকশন হয়েছিল, সেখানে বিজেপি কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন থেকে শুরু করে সমস্ত এজেন্সিকে কাজে লাগিয়েছিল পশ্চিমবাংলা জেতার জন্য। কিন্তু উপনির্বাচনগুলোতে সাধারণত বিজেপি অতটা গুরুত্ব দেয় না। কিন্তু বিজেপির এবারে এই যে দুটো কেন্দ্রে, অর্থাৎ বিহার এবং মধ্যপ্রদেশের, বিহারের বাকিপুর, এই বাকিপুর কেন্দ্রটা হচ্ছে বিজেপির গড়। 1995 সাল থেকে লাগাতার কিন্তু বিজেপি এখানে জিতছিল। এবং এই নীতিন নবীন বলে যে বিজেপির কেন্দ্রীয় আহ, মানে সভাপতি, সে এখান থেকে রাজ্যসভায় চলে গেছে। ফলে ওই সিটটা ফাঁকা হয়েছিল, ফলে সেখানে উপনির্বাচন হলো। অর্থাৎ বিদায়ী বিধায়ক নীতিন নবীন, যে বিভিন্ন সময় নির্বাচনে এসে পশ্চিমবাংলা খুব গরম গরম ভাষণ টাষণ দিয়ে গেছিল, তো সে গোহারা হেরেছে। মানে সে বলতে তার হয়ে যে দাঁড়িয়েছিল সেখানে। এবং সেখানে সব থেকে মানে কি বলবো, এবারে এই ইলেকশনের মানে সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে প্রশান্ত কিশোর, যে গত নির্বাচনে দাঁড়িয়েছিল, নতুন পার্টি তৈরি করেছিল জনসুরাজ পার্টি, গোহারা হেরেছিল। কিন্তু সে কিন্তু এই কেন্দ্রে এবার জিতেছে এবং ভালো মার্জিনে জিতেছে। মানে বিহারের রাজনীতিতে বলা যায় যে এই জনসুরাজ পার্টি নতুন একটা মাইলস্টোন তৈরি করলো। এবং এই পার্টির ক্ষেত্রে বলি, প্রশান্ত কিশোর কিন্তু ছিল যে আইপ্যাক প্রায় প্রতিটি রাজনৈতিক দলকে আম, তার ভোটের নীতি, কৌশল এইগুলো ঠিক করে দেয়। পশ্চিমবাংলায় যেমন তৃণমূলের হয়ে করে, সেরকম বিভিন্ন রাজ্যে প্রায় সব পার্টির হয়ে কাজ করে আইপ্যাক। আইপ্যাক সম্পর্কে অনেকের ধারণা নেই, ভাবে যে এটা মনে হয় তৃণমূলের থেকে। এই আইপ্যাকই কিন্তু নরেন্দ্র মোদীকে 2014 সালে প্রধানমন্ত্রী হওয়ার জন্য তার হয়ে কাজ করত। অর্থাৎ আইপ্যাক একটা সংস্থা, যে সংস্থা ভোট কৌশলী হিসাবে কাজ করে। তো সেই আইপ্যাকেরই কিন্তু যে তিনজন ফাউন্ডার ছিল, তার মধ্যে প্রশান্ত কিশোর একজন। তারপরে বাকি পরে এসছে, কিন্তু ভোটের রাজনীতিতে ঢোকার পরে সে আইপ্যাক থেকে পদত্যাগ করে। তারপরে বিহারের রাজনীতিতে নতুন রাজনৈতিক দল খোলে এবং জনসুরাজ পার্টি এই পার্টি প্রতিষ্ঠা করে। এবং তার আধুনিক এখনকার মতো কথাবার্তা, রাজনীতিতে একটু অন্যরকম কথাবার্তা শুরু করে। কিন্তু বিজেপির মতো একটা ফ্যাসিস্ট সাম্প্রদায়িক, যারা ধর্ম সুশ্রুরি, পুলিশ, মিলিটারি, সমস্ত এজেন্সি, বিচার ব্যবস্থাকে কাজে লাগাতো, ফলে তারা এমন ভাবে ঘিরে ধরে যে একটা ছোট পার্টির পক্ষে উঠে দাঁড়ানো খুব সম্ভব নয়। যেখানে কংগ্রেস বা তৃণমূলের মতো মানে একটা শক্তিশালী দল, তারা পেরে উঠছে না এই বিজেপির কাছে, সেখানে হঠাৎ করে জনসুরাজ পার্টির এই উপনির্বাচনে, অ্যাকচুয়ালি উপনির্বাচনে যেটা হয় যে সেখানে নির্বাচন কমিশন, বিজেপি, তারপরে কেন্দ্রীয় বাহিনী ইত্যাদিকে অতটা অ্যাক্টিভ করেনি যে আমাকে সিটটা জিততেই হবে যে করে হোক। মানে ইভিএম কারচুপি হোক, বা ভোটার তালিকা থেকে ভোটারদের বাদ দিয়ে দেওয়া হোক, থেকে শুরু করে বিভিন্ন রকম। এবং কেন্দ্রীয় বাহিনী বা বিজেপি বিরোধীদের ভয় দেখিয়ে, ভোটারদের ভয় দেখিয়ে, বা গণনা কেন্দ্রে তাদেরকে মেরে ধরে বের করে দিয়ে ইচ্ছা মতো একটা আহ, কি বলবো, গণনা চিত্র সামনে তুলে ধরা, এই কাজটা কিন্তু উপনির্বাচনে বিজেপি অতটা গুরুত্ব দিয়ে করে না। ফলে যেটা হয়েছে, যেমন পশ্চিমবাংলায় এত কড়াকড়ির মধ্যেও কিন্তু প্রায় 2.5 কোটির উপরে কিন্তু ভোট পেয়েছে মমতা ব্যানার্জি, সামান্য কিছু মার্জিনে বিজেপি জিতেছে। যদি কেন্দ্রীয় বাহিনী, গণনা কেন্দ্র এবং নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ না করতো, তাহলে কিন্তু বিজেপি গোহারা হারতো পশ্চিমবাংলা, এটা সবাই জানে, যারাই একটু আহ, ফলে বিহারের এই বাকিপুর এবং মধ্যপ্রদেশের ওটা কেন্দ্রটার নাম হচ্ছে তো এটা নিয়ে কিন্তু আমি একটা জিনিস আপনাদের বলতে পারি, সেটা হচ্ছে বিজেপির বিরুদ্ধে মানুষ কিন্তু ক্ষেপে গেছে। এবং বিশেষ করে এই ককরোচ জনতা পার্টির যে আন্দোলন, অর্থাৎ ছাত্র যুবদের আন্দোলন, কৃষকদের আন্দোলন, এটা কোথাও না কোথাও কিন্তু এটা এফেক্ট করেছে। কারণ আমরা দেখেছি সম্প্রতি বিহারেই কিন্তু AK-47 থেকে আহ, মানে পুলিশ রীতিমতো ছাত্রদের উপর গুলি চালিয়েছিল। সে ভিডিও আপনারা দেখেছেন। যে সরকার, যে বিজেপি সরকার নিজের দেশের ছাত্রদের উপরে গুলি চালাতে পারে,
তো অবভিয়াসলি সেখানে মানুষ তার বিরুদ্ধে ক্ষেপে উঠবে, এটাই স্বাভাবিক। এবং বিহারের ক্ষেত্রে ছাত্র আন্দোলনটা কিন্তু অনেকটা আহ, মানে মারাত্মক লেভেলে গেছিল। সেখানে মিছিল চলাকালীন কোনো বিজেপি নেতা বা বিধায়ক বা কোনো নেতার গাড়ি যেতে দেখলে তাকে হামলা করেছে, ভাঙচুর করেছে। এবং আন্দোলনটা যেমন হাসি ঠাট্টা থেকে শুরু করে একদম মানে মস্তি মজাক থেকে শুরু করে একদম কিন্তু ভায়োলেন্স পর্যন্ত গেছে। ফলে বিহারের ছাত্র আন্দোলনে কিন্তু দিল্লিতে ছাত্ররা মার খেয়েছে, তার প্রতিবাদে বিহারের ছাত্ররা বিজেপি নেতা পুলিশ সবাইকে পিটিয়ে দিয়েছে। ফলে বিহারের কিন্তু আন্দোলনটা এবারের এই সিজেপি অর্থাৎ ককরোচ জনতা পার্টির আন্দোলনের বা ছাত্র যুবদের এই জেনজি জেনারেশন জেড এই আন্দোলনের ক্ষেত্রে একটা মাইলস্টোন তৈরি করেছিল এবারে। এবং তার এফেক্ট কিন্তু বিহারের এই বাকিপুরের নির্বাচনে কিন্তু আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি। এবারে আপনাদের কিছু তথ্য দিই। এই যে নীতিন নবীন বলে যে আহ, সর্বভারতীয় সভাপতি বিজেপির, তো সে কিন্তু এখানে তো রাজ্যসভায় সাংসদ হলেন যখন, তখন এই জায়গাটা খালি হয়ে গেছিল, তারপরেই নির্বাচনটা হয়। এবার এখানে বলে দিই, 5বার কিন্তু এই নীতিন নবীন কিন্তু 5বার ওই কেন্দ্র থেকে জিতেছে। মানে এবং 1995 সাল থেকে কিন্তু টানা এই 2026 পর্যন্ত এই জায়গা কিন্তু পুরোপুরি বিজেপির আতুর ঘর বলা যায়, একদম বিজেপির আতুর ঘর ছিল। এখানে বিজেপি ছাড়া অন্য কিছু চলতো না। এবং সেই কেন্দ্রে আহ প্রশান্ত কিশোর জিতে গেল এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির নীরজ কুমার, তো বিজেপির হয়ে দাঁড়িয়েছিল নীরজ কুমার, সে হেরেছে। এবার বিষয়টা হচ্ছে যে প্রশান্ত কিশোর 32 রাউন্ড গণনার পর মোট ভোট 64,000-এর বেশি ভোট পেয়েছেন, বিজেপি প্রার্থীকে প্রায় 19,000 ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। আরেকজন ছিল রাষ্ট্রীয় জনতা দল আরজেডির রেখা গুপ্তা, প্রায় 14,000 ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছে। বিষয়টা হচ্ছে যে নীতিশ কুমার বিহারে ক্ষমতায় এবং সেখানে বিজেপি সরকার চলছে সেকেন্ড দফা, কিন্তু তারপরেও এই ধরনের একটা জয়, এটা কিন্তু একটা বিশাল পরিমাণে বিজেপির কাছে অন্তত ধাক্কা। এবং সাম্প্রতিকতম যে আন্দোলনগুলো হয়েছে তার একটা বড়সড় এফেক্ট। এবং মোটামুটি ধরা যাচ্ছে যে আগামী ইলেকশনগুলোতে এই ট্রেন্ড থাকবে, যদি না বিজেপি কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোর করে গণনা কেন্দ্রে বিরোধীদেরকে, যেমন আমরা পশ্চিমবাংলা দেখেছিলাম, বের করে দেয়। মানে খুব নোংরাভাবে যদি নির্বাচন কমিশন ইভিএম এবং কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার না করে, তাহলে বিজেপি আগামী যে কটা ইলেকশন হবে, সে উপনির্বাচন হোক কি বিধানসভা হোক বা 2029-এর, কারণ এর মধ্যে অনেকগুলো রাজ্যে বিধানসভা নির্বাচন আছে, 27-এ আছে, 28-এ, 29-এও আছে। তো 2029-এর লোকসভা ইলেকশন পর্যন্ত যে কটা রাজ্যে ইলেকশন আছে সেখানে কিন্তু বিজেপি গোহারা হারবে যদি এই ট্রেন্ড চলতে থাকে। এবং আগামী দিনে কৃষক, ছাত্র এবং ছাত্র যুবরা যে ধরনের আন্দোলনকার পরিকল্পনার দিকে এগোচ্ছেন, কারণ এই ছাত্রদের গুলি চালানো নিয়ে কিন্তু অলরেডি অমিত শাহর পদত্যাগের দাবি করা কিন্তু শুরু করে দিয়েছে। কংগ্রেস বিভিন্ন রাজ্যে পোস্টার মারা শুরু করেছে, ব্যানার লাগানো শুরু করেছে, আন্দোলন শুরু করেছে। এবং বিগত কয়েকদিনে কিন্তু ভোপালে, মধ্যপ্রদেশের ভোপালে কিন্তু মানে মানে ব্যাপক হারে আন্দোলন, কৃষকরা কিন্তু বিধ্বংসী আন্দোলন করছে এবং সেখানে ছাত্র যুবরাও তাদের সাথে নেমেছে। ফলে পরিস্থিতি কিন্তু ঘুরে গেছে। এখন আর বিজেপির ওই মস্তানি গাজওয়ারি যাকে তাকে হেনস্থা করার দিন কিন্তু চলে যাচ্ছে। এবং এর হাওয়া যে পশ্চিমবাংলায় লাগবে না সেটা তো বলা যায় না, কারণ পশ্চিমবাংলাতে অলরেডি গত 1 তারিখে ছিল অন্নপূর্ণা ভান্ডার দিবস, মানে প্রত্যেক মাসে 1 তারিখে ঢোকার কথা। প্রথম মাসে যারা পেয়েছেন তারা দ্বিতীয় মাসে পাননি, যারা দ্বিতীয় মাসে পেয়েছেন তারা এই মাসে পাননি। ফলে সরকারি প্রকল্প নিয়ে যে নোংরামিটা বিজেপি করে, সাধারণত দেবো দেবো বলে দেয় না, আর দিলেও তারপরে কেউ পায় না। উল্টে আবার বিভিন্ন জায়গায় খবর আসছে যে যারা প্রথমবার বা দ্বিতীয়বার টাকা পেয়েছেন এবারে পাননি, তাদেরকে নাকি টাকা ফেরত দিতে হবে, কারণ তাদের ভেরিফিকেশনে নাকি ভুল করেছে। অলরেডি 2.5 কোটির মধ্যে 1 কোটি মহিলাদের দিচ্ছে বলে ভাওতাবাজি, এবং পরবর্তীকালে হিসাব করে দেখা যাচ্ছে তার মধ্যে বেশিরভাগই আবার বাতিল এবং তাদেরকে টাকা ফেরত দেওয়া। অর্থাৎ মহিলাদের মধ্যে বাদ বিচার করা। বাসে মহিলাদের ফ্রি করার ঘোষণা হলো, তারপরে বন্ধ করে দিয়ে বলছে না এখন পিঙ্ক কার্ড চালু হবে, তারপরে ফ্রি। এখন আপাতত বাসে মহিলাদের ফ্রি বন্ধ। ফলে এই যে টাকা দিচ্ছে ফেরত নিচ্ছে, এটা চালু করছে বন্ধ করছে, উল্টে আবার নতুন করে যেটা ঘোষণা করেছে সেটা আরো বেশি মারাত্মক।
তারা ঘোষণা যেটা করেছে, সেটা ঘোষণা বলতে যে চালাকিটা তারা শুরু করেছে সেটা হচ্ছে যে যেহেতু রানিং প্রকল্প যেগুলো ছিল তৃণমূলের বা মমতা ব্যানার্জির যে সমস্ত সামাজিক প্রকল্প ছিল, সেগুলো বন্ধ করতে গিয়ে দেখছে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। ফলে তারা কি করছে, এই প্রকল্পগুলোর নাম যেমন সবুজ সাথী নাম পাল্টে সারথী বা সারথী এরকম কি করছে, এরকম বিভিন্ন টাইপের এবার নাম পাল্টানো শুরু হয়েছে। এটাই করে বিজেপি, সব রাজ্যে সেই নাম পাল্টানোর একটা ওদের স্বভাব আছে, যে কোনো জিনিসের নাম পাল্টে নিজেদের নামে করে নেওয়া। নিজেরা কিছু করতে পারে না, নতুন করে কিছু করেনি বিজেপি এখনো, নাম পাল্টাপাল্টি ছাড়া। যাই হোক, বিষয়টা হচ্ছে যে প্রত্যেককে অনুরোধ করবো আজকে লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কিছু হিসাব আমি দিই। বিগত এই নির্বাচনগুলোতে এর আগের বারে যে ছিল সেটা হচ্ছে, আরেকটা কেন্দ্র হচ্ছে যে মধ্যপ্রদেশের দাতিয়া, ওখানে কিন্তু কংগ্রেসের ওটা জেতা আসন ছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে কংগ্রেসের রাজেন্দ্র ভারতী জয়ী হয়েছিলেন, কিন্তু চলতি বছরের এপ্রিলে একটি প্রতারণার মামলায় দিল্লির একটি আদালত তাকে 3 বছরের কারাদণ্ড দিলে বিধায়ক পদ খারিজ হয়ে যায়। ফলে এই কেন্দ্রটা ফাঁকা ছিল। তো মধ্যপ্রদেশের এই কেন্দ্রের আবার কংগ্রেসের প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন আরেকজন ঘনশ্যাম সিং, সে জিতেছে। আর বিজেপির যে দাঁড়িয়েছিল আশুতোষ তিওয়ারি। এবার জয়ের ব্যবধান 15 রাউন্ড গণনা হয়েছে এবং শেষ হয়েছে সেখানে 67,757টি ভোট পায়, আর বিজেপি প্রার্থীকে প্রায় 6,000 বেশি ভোটে ব্যবধানে পরাজিত করে। আর আজাদ সমাজ পার্টির প্রার্থী দামোদর যাদব 22,527টি ভোট পেয়ে তৃতীয় স্থান পেয়েছে। এটা মূলত প্রেস্টিজ রক্ষার একটা লড়াই ছিল, মানে কংগ্রেসের ছিল, ফলে কংগ্রেস আবার জিতেছে। কারণ কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, আগের বিধায়কের বিরুদ্ধে তাকে জেলে পাঠানো, এটা নিয়ে এবার ব্যাপারটা হচ্ছে দুর্নীতি। বিজেপি দুর্নীতি করলে সেটা দুর্নীতি নয়, বিজেপি চুরি করলে সেটা চুরি নয়, কিন্তু বিরোধীরা যদি কিছু করে সেটাকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বেশি, অর্থাৎ বিজেপি তে যদি কোনো দুর্নীতিবাজ নেতা বিজেপিতে গেলে সে সাধু হয়ে যায়, বিজেপির কোনো নেতা দুর্নীতি চুরি করলে সেটা চুরি নয়। ফলে এরকম একটা মাইন্ড সেট আপ তৈরি করার জন্য গদি মিডিয়া, বন্ধভক্ত, আইটি সেল স্বাধীন যেটা করে। কিন্তু তারপরেও বিজেপি, কংগ্রেসের আগের বিধায়ক সেখানে 3 বছরের জেল হওয়ার পরেও নতুন করে কংগ্রেস কিন্তু সেখানে প্রার্থী দিয়েছে এবং মানুষ কিন্তু তাকেই ভোটটা দিয়েছে। ফলে বিজেপির যে এই যে দুর্নীতি বা এজেন্সি পলিটিক্স, এটা কিন্তু পাবলিক বুঝে গেছে যে কোনো প্রার্থীকে বা কোনো নেতাকে বা কোনো পার্টিকে জব্দ করতে না পারলে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে তাকে হেনস্থা করা, সেই পার্টির নেতাদের জেলে পড়া, পার্টিটার ইমেজ খারাপ করা, এই ট্রেন্ডিংটা কিন্তু বিজেপি বিগত কয়েক বছর ধরে এজেন্সি পলিটিক্স দিয়ে করছে, সমস্ত এজেন্সিগুলোকে লাগিয়ে দেয়। তারপরেও কিন্তু বিজেপির এই অবস্থা। পশ্চিমবাংলায় তাই হয়েছে। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস, মমতা ব্যানার্জি দুর্নীতিগ্রস্ত অমুক তমুক করে প্রচুর নেতাদের হেনস্থা করা, জেলে পাঠানো, ইডি সিবিআই লাগিয়ে দেওয়ার পরেও 2.5 কোটির উপরে বেশি ভোট পেয়েছে। এত কিছু করার পর কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত লাগিয়ে 2.5 লক্ষর বেশি কেন্দ্রীয় বাহিনী, কিন্তু ওদিকে মণিপুর, আসামে অত কেন্দ্রীয় বাহিনী দেয়নি। সেখানে পরিস্থিতি গত 1.5-2 বছর ধরে একই রকম চলছে, মানুষ মরছে, ঝামেলা চলছে। তো যাই হোক, বিষয়টা হচ্ছে মানুষের যেটুকু বোঝার সেটা কিন্তু মানুষ ভালো করে বুঝে গেছে, এবং এখন আর আগের মতো নেই যে ভয় দেখিয়ে চমকে ধমকে যা ইচ্ছে বিজেপি করবে, সেটা কিন্তু আর পরিস্থিতি সেই রকম নেই। যাই হোক, প্রত্যেকে কমেন্ট করুন। একজন লিখেছেন যে দেশ থেকে বিজেপি পার্টিকে তাড়াতে হবে, তবেই দেশ বাঁচবে। যাই হোক, আরেকজন লিখেছেন যে অপোজিশন ইজ ভেরি হ্যাপি দ্যাট গণেশ অ্যান্ড মশা আর টুগেদার, হ্যাপি টু গণেশ। এই কমেন্টগুলো বাংলা থেকে ইংরেজি হয়ে যাচ্ছে কেন এটা বুঝতে পারছি না। বোথ সিট আর ভেরি সিগনিফিকেন্ট অ্যান্ড সিম্বলিক অন বিলাভ টু নিতিন নবীন অ্যান্ড আদার নরোত্তম মিশ্রা, এক্স হোম মিনিস্টার অফ এমপি। কি লিখেছে? প্রশান্ত কিশোর উইল বি দ্য প্রাইম মিনিস্টার অন ডে। সুশান্ত সাহা, ভাই সে হবে কিনা জানি না, তবে প্রধানমন্ত্রী হিসাবে আমার ব্যক্তিগতভাবে একদম মানে এনার্জেটিক এবং সব ব্যাপারে ফিট আমার যেটা মনে হয়েছে, বয়স্ক নয়, একটু ইয়ংদের মধ্যে, এখনো 50 পার হলেও এখন রাহুল গান্ধী ইয়ং ভাই, এবং তার ম্যাচুরিটি আমি বিগত মানে আমার লাইফের একটা বড় অংশ যেহেতু রাজনীতির সঙ্গে যুক্ত, মানে সামাজিক আন্দোলনের সঙ্গে যুক্ত, রাহুল গান্ধীকে আজ থেকে ধরুন 15 বছর আগে যে রাহুল গান্ধীকে দেখেছি, আজকের রাহুল গান্ধী অনেক চেঞ্জ। আমার হিসাবে রাহুল গান্ধী আমার ক্ষেত্রে 1 নম্বর চয়েস, বাকি 1, 2, 3 এরকম করে তো আছেই, কিন্তু আমার কাছে রাহুল গান্ধীর চয়েসটাই বেস্ট। প্লিজ ডোন্ট পারচেস
আহ, না, আমি আবার কাকে বিক্রি হয়, আমার বিক্রি ফিক্রি ব্যাপার নেই। আমার পক্ষে হচ্ছে যে বিজেপির মতো ক্ষতিকারক সাম্প্রদায়িক গণতন্ত্র বিরোধী সংবিধান বিরোধী একটা ফ্যাসিস্ট দল ভারতের মতো মিশ্র সংস্কৃতির দেশের পক্ষে উপযুক্ত নয়। এবং এরা বাক স্বাধীনতায় বিশ্বাস করে না, সমালোচনা পছন্দ করে না, বিরোধী মতকে কথার মাধ্যমে বক্তব্যের মাধ্যমে নয়, রীতিমতো এরা ফিজিক্যালি হ্যারাস করে, পারলে খুন করে দেয়, মব লিঞ্চিং করে। ফলে এরা কোনো সুস্থ কোনো রাজনৈতিক দল না। এই জন্য আমি এদেরকে বলতাম যে এরা হচ্ছে একটা জঙ্গি গোষ্ঠী, শুধু সামনে বিজেপি নামক একটা ব্যানার রেখে নিয়ে এদেরকে পলিটিক্যাল পার্টি হিসাবে দেখানোর চেষ্টা করে। এটা কোনো এদের কার্যক্রম, এদের জঙ্গি ট্রেনিং দেওয়া আরএসএস সদস্যদের, এদের বজরং দল থেকে শুরু করে বিভিন্ন শাখা পোশাখা রয়েছে যাদের কাজই হচ্ছে সারাক্ষণ দেশের মধ্যে আভ্যন্তরীণ অস্থিরতা অশান্তি তৈরি করা। এদের ক্ষমতা নেই পাকিস্তানে গিয়ে আক্রমণ করা, এদের ক্ষমতা নেই আমেরিকা বা চায়নার সঙ্গে দেশের অর্থনৈতিক প্রযুক্তি শিক্ষাকে কম্পিটিশন করার ক্ষমতা নেই। এদের কাজ হচ্ছে মানুষকে, দেশের মানুষের মধ্যে ধ্বংস করা। একদম পরিষ্কার, এর বাইরে কিছু এদের করার যোগ্যতা নেই। যাই হোক, বিষয়টা হচ্ছে যে আজকের এই উপনির্বাচন, অর্থাৎ যে দুটো কেন্দ্রে হয়েছে, মানে ফলাফল বেরিয়ে 3 তারিখে নির্বাচন হয়েছে, আজকে ফলাফল বেরিয়েছে। তো এই দুটো কেন্দ্রের মোটামুটি যা ফলাফল, তাতে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে বিজেপির যে ফোলানো বেলুন সেটা কিন্তু সামান্য হলেও একটা ফুটো হয়েছে, হাওয়া কিন্তু বেরোতে শুরু করেছে। তো বিহারের বাকিপুর আর মধ্যপ্রদেশের দাতিয়া, এই দুটো কেন্দ্র কিন্তু উপনির্বাচনে ফলাফল দেখে যে কোনো একদম মানে সাধারণ পাবলিকও বুঝে যাবে যে বিজেপির শেষের দিন শুরু হয়ে গেছে। অনেকে বলবেন যে এটা ইচ্ছা করে হয়তো ছেড়ে দিয়েছে, কিন্তু বিষয়টা ওরকম নয়। ইচ্ছা করে ছাড়বে কি করে? কারণ বিহারের বাকিপুর হচ্ছে এমন একটা কেন্দ্র যে কেন্দ্রে 95 সাল থেকে মানে এই 2026 পর্যন্ত একচ্ছত্র রাজত্ব, মানে একচ্ছত্র রাজত্ব চলে গেছে। আতুর ঘর থেকে কিন্তু ধাক্কাটা খেয়েছে। ফলে বুঝতে হবে এটা কিন্তু ছোটখাটো ব্যাপার নয়। যে এখানে কমেন্ট গুলো দেখা যাচ্ছে না কেন? হ্যাঁ, এবার এসছে কমেন্ট গুলো। একজন লিখেছেন হুমায়ুনের খবর কি ভাই, জানি না। আর একজন লিখেছেন ইফ ইউ ভোট কংগ্রেস দ্য কান্ট্রি উইল বি ডিভাইডেড ইন্টু টু এগেন। ভাই 60-70 বছর ধরে ক্ষমতায় ছিল, পাকিস্তানকে ভেঙে দুটুকরো করেছে, পাকিস্তানকে ভেঙে বাংলাদেশকে ফ্রি করেছিল, নিজের দেশটায় কিন্তু ঠিক রেখেছিল। ওই সমস্ত আজে বাজে গল্প শুনিয়ে লাভ নেই। শিবু মজুমদার লিখেছে Hindus should at least understand that Congress divided the country in 47, otherwise it will be Spain and Nepal. আরে বাপরে বাপ বাপ, জ্ঞানী পুরুষ, মহাপুরুষ, কি নাম, শিবু মজুমদার। মানে বিজেপি দেশ ভাগের পেছনে, দেশ হিন্দু মুসলিম রাষ্ট্রের কনসেপ্ট প্রথমে এই আরএসএস পন্থী লোকেরাই নিয়ে এসেছিল, এবং সেটাকে পরবর্তীকালে লুপেছিল ইংরেজ এবং মুসলিম লীগ। এর মাস্টার মাইন্ড আরএসএস। আরএসএস সম্পর্কে কোনো ধারণা নেই। একজন লিখেছেন ইভিএম ওয়ার্ক প্রপারলি। হ্যাঁ, ট্যাম্পারিং করেনি তাই বেঁচে গেছে, প্রশান্ত কিশোর জিতেছে, নাহলে যেটা চান্সই ছিল না। আর ওখানে প্রশান্ত কিশোরের এগেনস্টে যে প্রার্থী আরজেডির, সেও খুব বেশি যে পাওয়ারফুল বা এরকম, বা বাই ইলেকশনে সাধারণত কংগ্রেস বা আরজেডি এটা খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু প্রশান্ত কিশোর নতুন মুখ, এবং বিহারের রাজনীতিতে বিগত ইলেকশনে, বিধানসভা ইলেকশনে গোহারা হেরেছে, কিন্তু হলে কি হবে, তার কথাবার্তা, তার নতুন ধরনের চিন্তা ভাবনা, মানুষের যুব সমাজকে নিয়ে কাজ করার, তার একটা কিন্তু এফেক্ট পড়েছে। There is not a single brain in BJP. RSS can do healthily, creative and constructively work. Their lazy brain are home of devil. একদম ঠিক বলেছেন দীপক, you are a BJP leader and you are one of the best. BJP leader? আমি আর BJP লিডার কোথাও। একজন লিখেছে রাহুল গান্ধী কামান এডুকেটেড অ্যান্ড এলিগেন্ট।
যে লিখেছে ভোটিং নিডস টু বি ব্যালট পেপার। হ্যাঁ, ব্যালট পেপারে ভোট হলে তো বিজেপি গোহারা হারবে, একদম একদম নিশ্চিত। কিন্তু ব্যালট পেপারের ক্ষেত্রেও সমস্যা হচ্ছে, ব্যালট পেপার লুট করা, ব্যালট পেপার বক্স পাল্টে দেওয়া, কাউন্টিং এর সময় জোর করে কাউন্টিং এজেন্টদের বের করে দেওয়া মেরে ধরে, এই ঘটনাও ঘটে। ফলে পুরোটা যেহেতু এখন অনেক হাই হয়েছে, ফলে পুরো কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা রাখতে হবে চারিদিক থেকে, যাতে বাইরে থেকে মানুষ লাইভ দেখতে পারে, এবং সমস্ত মিডিয়াও দেখবে, মিডিয়াও সেখান থেকে লাইভ করবে। ফলে কোনো রকম লুকোচুরি ব্যাপার রাখবে না। যেমন এবারে কাউন্টিং এ কি হয়েছে, সেখানে বেছে বেছে লোক ঢুকিয়েছে কাউন্টিং এজেন্টদের, বিরোধী দলের কাউন্টিং এজেন্টদের মোটামুটি 12টার পরে সবাইকে মেরে ধরে বের করে দিয়েছে, তারপর ইচ্ছা মতো যেমন খুশি নাম্বার বসিয়ে গেছে। যাই হোক, আরেকজন লিখেছেন এভরিওয়ান ইজ নট সেইং এনিথিং। ও, গদি মিডিয়া বা এটা নিয়ে খুব একটা কিন্তু খবর করছে না। এই যে দুটো কেন্দ্র উপনির্বাচনে বিজেপি যে হেরেছে, এটা নিয়ে গদি মিডিয়া খবর করছে না, কারণ লজ্জায় মুখ দেখাতে পারছে না, কি বলবে। আর এটা যদি বিজেপি উপনির্বাচনে জিতে যেত এই দুটো কেন্দ্রে, তাহলে তো সারাক্ষণ এখন এটাই মানে হেডলাইন, এটাই ট্রেন্ডিং চলতো, এটাই টিআরপি চালিয়ে যেত। মানুষ এবার ফেকুজি আর বিজেপির বিদায় চাইছে, একদম ঠিক। একজন লিখেছেন যে ভ্যানিশ কুমার উইল হ্যাভ টু ফেস হিজ ফাদার্স স্কর্লিং দিস টাইম। এখন আর কিছু করার নেই, এখন মানুষ জ্ঞানীশ কুমার হোক, অমিত শাহ হোক, নরেন্দ্র মোদী হোক, বা বিজেপির এই সমস্ত চাটুকার মিডিয়া হোক, মানুষ এদেরকে ভালো করে চিনে গেছে। হ্যাঁ, একজন খুব ভালো লিখেছেন, শাশ্বত ঘোষ লিখেছেন, আই থিঙ্ক দ্যাট এ চায়ওয়ালা ইজ চুজেন অ্যাজ পিএম অফ ইন্ডিয়া, দিস ইজ এ ব্ল্যান্ডার মিস্টেক বাই ইন্ডিয়ান পিপল। ভাই, ইন্ডিয়ার পিপলের ব্ল্যান্ডার। ওই প্রথমবার 2014তেই বিজেপি ভোটটা পেয়েছিল মানুষের, তাও এখনো পর্যন্ত সারা ভারতবর্ষে বিজেপির ভোট পার্সেন্টেজ 40ও পেরোয়নি, ওই 30 থেকে 35-এর মধ্যেই রয়েছে। ঠিক আছে, বাকি মানুষ কিন্তু বিজেপিকে পছন্দ করে না। অন্তত একটা রাজনৈতিক দলকে যদি অন্তত 45 বা 50% মানুষ পছন্দ করতো, তাহলে বুঝতাম হ্যাঁ চলো একটা পারফেক্ট গণতান্ত্রিক দল ক্ষমতায় রয়েছে, হ্যাঁ, যেখানে বেশিরভাগ মানুষ তাকে পছন্দ করছে। কিন্তু সেটা হচ্ছে না, সব থেকে কম ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় রয়েছে। আমার আমারটা একটু বলুন, আমি কি ভুল? কৌশিক গাঙ্গুলি, কোনটা কমেন্টটা? 100 কমেন্ট করেছেন যে 100% ট্রু, যেদিন সেন্ট্রাল থেকে বিজেপি যাবে আমরা সবাই মিলে শুয়োর এর আহ, বাচ্চা একে বেঙ্গল থেকে ভাগো। হ্যাঁ, কেন্দ্রে 2029 সালে বিজেপি কেন্দ্র থেকে বিজেপি গেলে পশ্চিমবাংলায় বিজেপি সরকার 1 ঘন্টা টিকবে না। আমি আপনাদের লিখে দিতে পারি, 29-এ বিজেপি কেন্দ্র থেকে গেলে পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারী বা বিজেপি সরকার 1 ঘন্টাও থাকবে না, 1 ঘন্টাও থাকবে না। এবং যে অত্যাচার বিজেপি 2026-এ জোর করে চিটিংবাজি করে জেতার পরে যে অত্যাচার গরিব মানুষের উপর করেছে, কোনো বড় নেতাকে মারধর করতে পারেনি, কিন্তু এলাকার ছোটখাটো তৃণমূল সমর্থক নেতাকর্মীদের যেভাবে হেনস্থা করেছে, গরিব হকার বস্তিবাসীদের যেভাবে উচ্ছেদ করেছে নির্মমভাবে, এখন শুধুমাত্র ভয়ে তারা কিছু বলছে না। আমি আপনাদের বলছি, যেদিন কেন্দ্র থেকে বিজেপি যাবে, এই মানুষগুলো সেদিন হাতের কাছে যা পাবে তাদের ক্ষোভ এমন ভাবে উগরে দেবে যে যারা এগুলো করেছে তারা পশ্চিমবাংলায় থাকতে পারবে না। একদম মানে সোজা কথা, নো বাপ্পাস, এটাই হবে, এটা হতে বাধ্য, আজ না হোক কাল এটা হবেই। কারণ আপনাদের বাংলাদেশের উদাহরণ দিই, টানা 16-17 বছর সেখানে শেখ হাসিনা নির্বাচন হতে দেয়নি, মানুষের সমস্যার সমাধান করেনি, একা রাজত্ব করে গেছে। সমালোচনা, বিরোধীদের বাকস্বাধীনতা কেড়ে নিয়ে এমন একটা পরিবেশ তৈরি করেছিল, সেখানে তো পশ্চিমবাংলা অনেক বেশি উদার। পশ্চিমবাংলায় সকাল বিকেল বিগত আমি গত 10-15 বছর ধরে দেখছি, সকাল বিকেল মমতা ব্যানার্জির গোষ্ঠী উদ্ধার করা, সে মিডিয়া হোক বা রাস্তাঘাটে কোথাও, প্রতিদিন মমতার গোষ্ঠী উদ্ধার করে, তৃণমূলের গোষ্ঠী উদ্ধার করে মিছিল মিটিং চলতেই থাকে, চ্যানেলে চ্যানেলে আসর বসে। কিন্তু বাংলাদেশে ক্ষমতা ছিল, বা কেন্দ্রে গদি মিডিয়ায় বসে কোনো বিজেপি সরকারের বেশি বিরোধিতা করবে, পরের দিন তার বাড়ি ইডি সিবিআই চলে যাবে। কেউ আন্দোলন করবে, তার নামে দেশদ্রোহী আইনে মামলা করে দেবে, পাকিস্তানি এজেন্ট, অমুক চায়না এজেন্ট, অমুক জায়গায় টাকা পাচ্ছে, তমুক, এই গল্প শুনিয়ে শুনিয়ে মানুষের মগজ খারাপ করে দেবে, ভাববে হ্যাঁ সত্যি মনে এটা। আপনারা জানেন যে বিদেশ থেকে কারোর অ্যাকাউন্টে আপনি যদি টাকা নেন, আপনি নিজে আবার পরীক্ষা করে দেখতে পারবেন, কোনো আননোন অ্যাকাউন্ট থেকে যদি আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকে, প্রথমে আপনাকে ব্যাংক থেকে ফোন করবে,
যেমন আমাদের ধরুন ইউটিউব বা ফেসবুক থেকে যারা টাকা পায়, কোত্থেকে আসে? আমেরিকা থেকে। আমেরিকা থেকে যখন গুগল বা ইউটিউব টাকা পাঠায় বা ফেসবুক টাকা পাঠায় আমাদের অ্যাকাউন্টে, প্রথমবারে টাকা পাঠানোর সময় ব্যাংক থেকে ডাকে, কোথাও কোথাও ফর্ম ফিল আপ করে, বা কোথাও কোথাও বা একটা এগ্রিমেন্ট সাইন করতে হয়, কিংবা ব্যাংকের ম্যানেজার কথা বলে যে এই টাকাটা কেন আসছে, কি কারণে আসছে, অমুক তমুক, এগুলো ঝাড়াই বাছায়। আর আপনি ভাবছেন যে বিদেশ থেকে ইচ্ছা মতো কেউ টাকা পাঠাচ্ছে, সেই টাকা এখানে আন্দোলন হচ্ছে। মানে আপনাদের সামান্য কাণ্ডজ্ঞান বলে কিছু নেই। একজন লিখেছিলেন, আচ্ছা দাদা, আমাদের রাজ্যে বিজেপির বিকল্প কি আদৌ তৃণমূল হতে পারে? তৃণমূলের ও তো অবস্থা ভেরি ব্যাড, আর সিপিএম কংগ্রেস উঠবে বলে মনে হয় না। তাহলে আমাদের রাজ্যে বিজেপির বিকল্পকে? দেখুন, পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি ডাক দিলে কয়েক লক্ষ মানুষ জমায়েত হয়ে যায় একদিনের নোটিশে। সেই ক্ষমতা এখনো পর্যন্ত সিপিএম এরও নেই, কংগ্রেসেরও নেই। ফলে এখন এজেন্সি দিয়ে, ডিম থেরাপি, কেন্দ্রীয় বাহিনী, বিজেপি ভয় দেখিয়ে আহ, তৃণমূলকে ভাঙার চেষ্টা করছে, কিন্তু ভাঙছে নেতারা। আঞ্চলিকভাবে হয়তো আহ, কর্মীরা ভয়ে ভয়ে তৃণমূলের সঙ্গে হ্যাঁ আছি 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 করছে, বা হয়তো বড়জোর গেরুয়া একটা উত্তরীয় পড়ে নিয়েছে। কিন্তু আপনাদের আমি বলে দিই, কেন্দ্র থেকে 29-এ বিজেপি যাওয়া মানেই রাজ্যে কিন্তু আবার তৃণমূলই ফিরবে। কারণ এখনো পর্যন্ত কংগ্রেস এবং সিপিএম এর কিন্তু সেই জায়গাটা তৈরি হয়নি, কারণ সেই বিশ্বাসটা তারা তৈরি করতে, তাদের মধ্যে সেই লিডারশিপ নেই নেতৃত্ব দেওয়ার। কংগ্রেসের শুভঙ্কর সরকার এখনো পর্যন্ত নিজে এমন একটা এলিট মনোভাবের মধ্যে রয়েছেন যে তিনি সাধারণ কর্মীদের সঙ্গে ঠিকঠাক মেলামেশা করার মতো যোগ্যতাও তার নেই, সাংগঠনিক দক্ষতা খুবই বাজে আমি যেটুকু কাছ থেকে দেখেছি। বরং সেখানে অন্য কোনো লিডারশিপ প্রয়োজন ছিল। আমি বহুবার বলেছি যে কংগ্রেসের ইমিডিয়েটলি শুভঙ্কর সরকারকে সরিয়ে সেখানে, এর আগে প্রথম দিককে অধীর চৌধুরী বরং অনেক ডাইনামিক, এবং যাকে একসময় রবিনহুড বলতাম আমরা। আমি ছোটবেলায় 2000 সালে প্রথম আমি মানে আজ থেকে 26 বছর আগে প্রথম আমি অধীর চৌধুরীকে দেখেছিলাম কান্দি টাউনে, যখন 2000 সালে বন্যা হয়েছিল, সেই সময় খুব কাছ থেকে দেখেছিলাম। এবং তার সেই সময়কার ভূমিকা, তার যে প্রভাব, বা সে যেভাবে একদম মাঠে ঘাটে নেমে, জলে কাদায় নেমে যেভাবে কাজ করত, সেই দক্ষতা কিন্তু শুভঙ্কর সরকারের নেই, কংগ্রেসের সভাপতির। আমার মনে হয় এর থেকে, আর যেহেতু পশ্চিমবাংলায় কংগ্রেসের ম্যাক্সিমাম সাপোর্টার বা সংগঠন বেসটা মালদা, মুর্শিদাবাদ এবং অন্যান্য জায়গায়, এবং বিশেষ করে মুসলিম দের মধ্যে একটু বেশি, আমার মনে হয় যে রাজ্য সভাপতি কোনো ভালো সাংগঠনিক দক্ষতা আছে, ভালো সংগঠক, এরকম কোনো মুসলিম লিডারকে করা উচিত সভাপতি, এবং সহসভাপতি বা সম্পাদক সেখানে কোনোটা হিন্দু মুখ করা উচিত। এইভাবে কম্বিনেশনটা করলে কংগ্রেস বরং একটু ঘুরে দাঁড়াবে। না হলে শুধুমাত্র কোথাও কেন্দ্রে কিছু একটা হলো বা কোনো ঘটনা হলো, টোকেন একটা ইনস্ট্যান্ট প্রতিবাদ করে দিলাম 10-15 জন লোককে নিয়ে, এইভাবে আর যাই হোক সংগঠন হয় না। সংগঠন করতে গেলে, কারণ এখন হচ্ছে সংগঠন এবং মিডিয়া, এই দুটো জিনিস কিন্তু খুব মাস্ট। এবং কংগ্রেসের আহ, ওই পূজা রায়চৌধুরী আর হাতে গোনা আরো 1-2 জন ছাড়া পশ্চিমবাংলায় সেইভাবে ভোকাল ভালো বক্তা কংগ্রেসের নেই, ভালো বক্তা নেই। ঠিক আছে, তো এরকম সমস্যা রয়েছে কংগ্রেসের মধ্যে। আমাকে যেমন এবারে নির্বাচনের পরে বিজেপি যখন আহ ক্ষমতায় এলো, কংগ্রেস থেকে আমার বহু রাজ্য কমিটিতেও আছে, তারা যুব সেকশনে রয়েছে, প্রচুর বন্ধুবান্ধব, তারা বলছে দেবদা তুমি এবার কংগ্রেসে জয়েন করো। কিন্তু কংগ্রেসে কাজ করার মতো পরিসর নেই, কংগ্রেসে গিয়ে আপনি কাজ করতে পারবেন না। ওখানে সবাই নিজেকে হনু মনে করে, এবং সেখানে আপনি এককভাবে কিছু করতে পারবেন না। এককভাবে কিছু ডিসিশন নিয়ে কাজ করতে গেলেই সঙ্গে সঙ্গে উপর থেকে চাপ আসবে। আপনাদের মনে আছে কিছুদিন আগে কংগ্রেস রাজ্য দপ্তরে, প্রদেশ কংগ্রেস দপ্তরে, সেখানে মহিলারা পর্যন্ত শুভঙ্কর সরকারকে হেনস্থা করেছে নানা রকম অভিযোগে, এবং মাঝে মাঝেই চুলোচুলি মারামারি লেগে থাকছে কংগ্রেস অফিসে। তো কংগ্রেসের মধ্যে সমস্যা আছে বিশাল পরিমাণে, এবং সেগুলো তাদের একটু ঢেলে সাজাতে হবে, নাহলে হবেন। আর সিপিএম তো দরকাচা পার্টি। সিপিএম এর দীর্ঘ 34 বছরের জামানায় শেষ 10-15 বছরের যে আমার অভিজ্ঞতা আছে, সেটা এতটাই ভয়ানক। সেখানে তৃণমূলের দুর্নীতি বলুন, আর তৃণমূলের ওই লুম্পেন কালচার বা স্বৈরতান্ত্রিক ইয়ে বলুন, তার ধারে কাছে পৌঁছাতে পারেনি। সিপিএম এর যে লাস্ট 10-15 বছরের যে আমি দেখেছি, সেই লেভেলে কিন্তু তৃণমূল যায়নি। তৃণমূলের বরং মমতা ব্যানার্জির সামাজিক প্রকল্পে গ্রামীণ অর্থনীতির যা উন্নতি হয়েছে, রাস্তাঘাট, পানীয় জল ইত্যাদি ইত্যাদি নিয়ে, এটা ভারতবর্ষের কোনো রাজ্য সরকার করতে পারেনি, কোনো দল করতে পারেনি।
এবং এই কারণে দেখবেন একটা মমতা ব্যানার্জির নিজস্ব যে কোর ভোট ব্যাংক, মমতা ব্যানার্জির প্রতি বা জ্যোতি বসুর প্রতি একসময় ছিল কিছু মানুষের। আমাদের বাড়িতে যেমন আমার ঠাকুমা, সে কিন্তু জ্যোতি বসুর প্রচন্ড ফ্যান, নিজে কোনোদিন রাজনীতি করতো না, কিন্তু জ্যোতি বসুকে ওনার খুব ভালো লাগতো। তো এরকম মমতা ব্যানার্জির প্রতি যে মানুষের একটা বেস রয়েছে, এটা কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কোনো রাজনীতি, বাকি রাজনৈতিক দলগুলোর মধ্যে, ইভেন কংগ্রেসের মধ্যে বা ইভেন বিজেপির মধ্যে এরকম কোনো মুখ নেই যে সে মমতা ব্যানার্জির যে ইমেজ বা মমতা ব্যানার্জির প্রতি যে আবেগ, ওইরকম একটা আবেগ ক্রিয়েট করার মতো অন্য দলগুলোর মধ্যে এমন কোনো ব্যক্তি নেই। তো যাই হোক, এবার এখানে একটা আরেকজন লিখেছেন, মমতা ব্যানার্জি 71 বছর, 71 না বেশি, ভেরি হ্যাপি টু সি হার। আরএস এর জঙ্গি হটাও দেশ বাঁচাও, হ্যাঁ এটাই স্লোগান। যাই হোক, বিষয়টা হচ্ছে, আরেকজন লিখেছেন যে মানিকলাল ব্যানার্জি লিখেছেন, ফার্স্টলি ইফ অ্যান ইলেক্টেড এমপি ক্যান চেঞ্জ হিজ আর হার পার্টি, ওয়াই দ্য ভোটার্স ভোটেড ফর হিম আর ক্যান নট চেঞ্জ দেয়ার। হ্যাঁ, এটা একটা বেসিক প্রশ্ন। মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা যেমন কাউকে নির্বাচন করতে পারি, একই সাথে ভোট দেওয়া এবং ভোট ফেরত নেওয়ার অধিকারও কিন্তু আমাদের থাকা উচিত। একই সাথে একজনকে আমি নির্বাচন করছি, সে রাতারাতি পার্টি পাল্টে অন্য পার্টিতে চলে যাবে, আমি যার বিরুদ্ধে আমি ভোট দিয়েছিলাম এই লোকটাকে, সেই লোকটা আবার সেই দলে চলে যাবে, এটা তো হতে পারে না। তো এটা চেঞ্জ করতে হবে। হোয়াট ইজ ইউর নেম? আমার নাম আমার নাম দীপক ব্যাপারী। এতদিন ধরে ভিডিও দেখছি, আমার নাম জানে না। যাই হোক, বিষয়টা হচ্ছে যে পশ্চিমবাংলার রাজনীতিতে আমি আগেও বলেছি, নির্বাচনের পরেই ঘোষণা করেছিলাম, এখন যা পরিস্থিতি বাংলা, আমি রাজনীতিতে সরাসরি রাজনীতিতে নামবো, চ্যানেল থাকবে। এবং আমার শুরু থেকে বলেছিলাম আমি বাংলা এবং বাঙালি, আমার প্রথম প্রেফারেন্স হচ্ছে বাংলার জন্য যে দলটা ক্ষতিকারক নয়, বাঙালি সংস্কৃতির প্রতি, ভাষার প্রতি, মনীষীদের প্রতি, বিপ্লবীদের প্রতি যারা অসম্মান করে না, এরকম দল ক্ষমতায় থাকুক। এবং যে দল বিজেপিকে হারাম, আমার মূল টার্গেট ছিল যে দল বিজেপির মতো একটা নোংরা সাম্প্রদায়িক সাম্প্রতিক ফ্যাসিস্ট দল, যারা সংবিধান মানে না, যারা গণতন্ত্র মানে না, যারা বাক স্বাধীনতা বিশ্বাসী নয়, যারা সমালোচনা পছন্দ করে না, যারা হিংস্রতায় নিজের দেশের আভ্যন্তরীণ মানুষের মধ্যে গৃহযুদ্ধ লাগানোর চেষ্টা করে, যাদের কাজই হচ্ছে সারাদিন এইটা করা। ফলে যারা উন্নত দেশের সাথে নিজের দেশের তুলনা না করে পিছিয়ে পড়া দেশ হিসেবে পাকিস্তানের সঙ্গে নিজের দেশের তুলনা করে, ফলে এরকম একটা নোংরা পার্টিকে বাংলায় কেন, সারা ভারতবর্ষে থাকার তার কোনো যোগ্যতা নেই। এবং এই বিজেপিকে যারা হারাতে পারবে তারাই শুধুমাত্র সেই দলকে আমি সাপোর্ট করব। নিজে না করলে অন্তত মৌখিকভাবে তাকে সাপোর্ট করি। বিহারের ক্ষেত্রে যেমন আরজেডি হোক, আপনার উত্তরপ্রদেশের ক্ষেত্রে সমাজবাদী পার্টি হোক, এরকম দিল্লিতে আম আদমি পার্টি হোক, যে দল বিজেপিকে হারাতে পারবে, যে যেখানে যেভাবে, আমি সেই দলের পক্ষে। আমি যেমন রাজ্যে কংগ্রেসকে অতটা পছন্দ করি না, কারণ কংগ্রেসের সেই চালচুলো নেই, সিপিএম এর অবস্থা খুব খারাপ। ফলে আমি রাজ্যে কংগ্রেসকে না সাপোর্ট করলেও কেন্দ্রীয়ভাবে আমি কংগ্রেসকে সাপোর্ট করি। যে দল, আমি বলছি যে দল বিজেপি বিরোধী, যে দল শক্তিশালী, যে বিজেপিকে হারাতে পারবে, সেই দলের পক্ষে আমি সেই হিসেবে বাংলার পক্ষে, আমি ভারতের পক্ষে। যারা দেশকে বিজেপির হাত থেকে রক্ষা করতে পারবে, যারা বাংলাকে বিজেপির হাত থেকে রক্ষা করতে, আমি সেই দলের পক্ষে। হয়ে গেল, পরিষ্কার আমার দৃষ্টিভঙ্গি। এবার ফলে আমি যদি সরাসরি রাজনীতিতে নামি, আমার একটাই টার্গেট থাকবে, বিজেপি মুক্ত, আরএসএস মুক্ত দেশ। এবং আমরা দেশটাকে চায়না এবং আমেরিকার সাথে তুলনা করব, তাদের সাথে কম্পিটিশনে যাবো। আমরা পাকিস্তানের সঙ্গে কম্পিটিশন করতে চাই না। ডিস্ট্রিক্ট হেড ভিডিও দেশি নয়ডা ইজ নিডেড, প্লিজ ইউর লাভ ইন রাজস্থান বেস্ট। আর এগুলো হোয়াট ইজ ইউর নেম হয়ে গেছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে যে আজকের এই দুটো কেন্দ্রের, এক হচ্ছে বিহারের বাকিপুর আর হচ্ছে মধ্যপ্রদেশের দাতিয়া, এই দুটো কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির পরাজয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী যদি হস্তক্ষেপ না করে, সুষ্ঠুভাবে নির্বাচন হতে দেয়,
তাহলে বিজেপি গোহারা হারবে, সে ইভিএম এ হোক কিংবা ব্যালটে হোক, একদম পরিষ্কার। এক হচ্ছে ইভিএমটায় কি ধরনের যে কারসাজি করে, এটা নিয়ে আমার পুরনো একটা ভিডিও আছে। হ্যাঁ, ওই ভিডিওতে যে ভেল কোম্পানি এই ইভিএম মেশিনটাকে প্রোগ্রামিং করে, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, সেই ভেল কোম্পানির যে ডিরেক্টর, তার পাঁচজন না আটজন ডিরেক্টর, তার মধ্যে ছজন সম্ভবত বিজেপির লোক। ঠিক আছে, তো ফলত সেখান থেকে যখন প্রোগ্রামিং করে কোনো ইভিএম মেশিন বেরোচ্ছে, ফলে তার আহ, স্বচ্ছতা কতটা, সেটা তো প্রশ্ন থেকেই যায়। যাই হোক, এবারে আপনাদেরকে একদিন লিখেছে, কোথায় গেল, একজন লিখেছেন ইজাজুল মোল্লা, টেল মি সামথিং অ্যাবাউট আইএসএফ। আইএসএফ এর আমি একটু বলি, খুব সংক্ষেপে বলি। পশ্চিমবাংলায় 30% মুসলিম। এবার কেউ যদি ভাবে যে আমি 30% ভোট নিয়ে পশ্চিমবাংলা শাসন করব, বা পশ্চিমবাংলায় একটা ধর্মভিত্তিক দল ক্ষমতায় আসবো, সেটা সম্ভব নয়। বিজেপি পেরেছে মানে আমিও পারবো, বিষয়টা এরকম নয়। বিজেপি ওইভাবে পারেনি। বিজেপি এসছে পুরোপুরি কারচুপি করে, গণনা কারচুপি করে। ফলে যারা জেনুইন ভোটার তাদেরকে বাদ দিয়েছে ভোটের আগে এসআইআর করে। ফলে পুরোটাই চিটিংবাজি করে এসছে। এবার আইএসএফ যদি ভাবে আমি এককভাবে পশ্চিমবাংলায় জিতবো এবং আইএসএফ নওশাদ সিদ্দিকী মুখ্যমন্ত্রী হবে, এটা সম্ভব নয়। এটা হিন্দু মুসলিম ভাগাভাগি করে রাজনীতি করতে গেলে এই সমস্যাটা হবে। কিন্তু আরএসএস বিজেপি যেটা করে, সেটা হচ্ছে মুসলিমদের বলে যে এই যে যারা সেকুলার পার্টি, অর্থাৎ তৃণমূল, কংগ্রেস, সিপিএম, যে পার্টিগুলো রয়েছে, এরা মুসলিমদের ব্যবহার করছে। মুসলিমরা সব এক হও, মুসলিমরা নিজের পার্টি করো। এটা আরএসএস এর কনসেপ্ট, আরএসএস এটা বোঝায়। আরএসএস আবার মুসলিম হিন্দুদের গিয়ে বলে এই সমস্ত সেকুলার পার্টি এরা সব মোল্লাপন্থী, হিন্দুদের নিজস্ব পার্টি চাই। মানে আরএসএস এর এই কনসেপ্টটাকে কিন্তু যদি আপনি না বোঝেন, তাহলে আপনি সহজেই হয় বিজেপি হয়ে যাবেন, নালে মুসলিম লীগ বা আইএসএফ হয়ে যাবেন। এটা খুব একদম এই জিনিস, এই খেলাটা ব্রিটিশ খেলেছিল 46 সালে, এবং 46 সাল তার আগে থেকে শুরু করেছিল, এবং 46 সালে এই জন্যই একটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগিয়েছিল ইচ্ছা করে। যাই হোক, আরেকজন লিখেছেন হ্যাজ এনজি স্টার্টেড দ্য মুভমেন্ট এগেন। হ্যাঁ, আবার দিল্লিতে টুকটুক করে আন্দোলন শুরু হচ্ছে। শুধু দিল্লি নয়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার থেকে শুরু করে এমনকি ইভেন হরিয়ানা কৃষকরাও পর্যন্ত আবার শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি। একজন লিখেছেন দিস ইজ নট গেটিং ইনটু দ্য মাইন্ড অফ অর্ডিনারি মুসলিম। এটা অ্যাকচুয়ালি আমি বলি, এই যে ভারতবর্ষ মিশ্র সংস্কৃতির দেশ, এখানে পার্টিকুলার কোনো ধর্ম, ভাষা বা বর্ণ, এরকম যদি কাস্ট সিস্টেম, এর উপর ভিত্তি করে আপনি রাজনীতি করতে চান এবং ভাবেন দীর্ঘকালীন ক্ষমতায় থাকবেন এবং ক্ষমতা দখল করবেন, এটা ভারতের ক্ষেত্রে অন্তত সম্ভব না। এটা পার্টিকুলার একটা মাত্র ভাষার দেশ হতো, একটা মাত্র ধর্মের দেশ হতো, তাহলে সেখানে হয়তো সম্ভব ছিল। কিন্তু সেখানেও সমস্যা, যেমন শিয়া সুন্নির ভাগ রয়েছে মুসলিম কান্ট্রিগুলোতে, সবই মুসলিম পার্টি, তা সত্ত্বেও নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, খুনোখুনি করে। ফলে সমস্যা সব জায়গাতেই আছে। এটা খুব সিম্পল জিনিস। বাংলাদেশে সবগুলোই মুসলিম ওরিয়েন্টেড পার্টি, তাও নিজেদের মধ্যে মারামারি, খুনোখুনি করছে। সেখানে মুসলিম বলে তাকে কিন্তু ছেড়ে দিচ্ছে না। আওয়ামী লীগের মুসলিম নেতাদের কিন্তু মুসলিমরাই পেটাচ্ছে, মারছে। ফলে পাকিস্তানেও তাই। ফলে বিষয়টা হচ্ছে যে ধর্মের ভিত্তিতে যদি রাজনীতি করেন, তাহলে হচ্ছে সমস্যা, ধর্মকে ভিত্তি করে। এটা ভারতবর্ষের ক্ষেত্রে মিশ্র সংস্কৃতির দেশে সম্ভব না। এটা অন্য কোনো দেশের পক্ষে হয়তো আপনি করতেই পারেন, কিন্তু ধর্মের রাজনীতি মিশ্র সংস্কৃতির মতো দেশে চলে না, অচল। এবং এটা যারা জোর করে বিজেপি চেষ্টা করছে, এটা দেশের ক্ষেত্রে, দেশের আভ্যন্তরীণ বা দেশের মানুষের ক্ষেত্রে খুবই মানে ক্ষতিকারক। যাই হোক, আরেকজন লিখেছেন, কোথায় গেল, আই ডোন্ট নো হোয়াট টু ডু। কিছু করার নেই, চুপচাপ থাকুন এখন। আর সুযোগ এলে ভোটের সময় একটু নিজেকে বেশি অ্যাক্টিভ করে নেবেন, আর সোশ্যাল মিডিয়ায় বিজেপি বিরোধী, বিজেপিকে এক্সপোজ করে
তার ভান্ডাফোড় করে পর্দাফাশ করে যত রকমের কুকীর্তি তারা করছে সেগুলো মানুষের কাছে বেশি করে তুলে ধরতে হবে। আর মানুষের যে ক্ষতিগুলো হচ্ছে সেই ক্ষতিগুলো বিজেপির দ্বারা মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, হকার, বেকার, ছাত্র, যুব থেকে কৃষক, শ্রমিক, সেই গরিব মানুষ, বস্তিবাসী, সেই সমস্যাগুলোকে বেশি বেশি করে তুলে ধরতে হবে যে এরা মানুষের জন্য কতটা ক্ষতিকারক। যাই হোক, গো অ্যান্ড সেভ দ্য কান্ট্রি মিডিয়া। যাই হোক, আজকের মতো এখানে রাখি ছোট্ট করে। আর প্রত্যেকে অনুরোধ, আমি একটু ব্যস্ত থাকছি মাঝে মাঝে, আর যেহেতু এমন এমন জায়গায় থাকছি যেখানে নেটওয়ার্ক নেই, খুব সমস্যা হয়। তো আর এর মধ্যে ভারতবর্ষের যে কোনো প্রান্তে যখনই কোনো আন্দোলন হবে, এবার দিল্লিতে যেমন সমস্যা হয়েছিল, দিল্লিতে গেছিলাম, সেখানে গিয়ে এত ইন্টারভিউ নিয়েছি, আর ওখানে নেটওয়ার্ক নেই, পুরো 5 কিলোমিটার এরিয়ায় পুরো এমনি কল টল করা যাচ্ছিল, তাও কেটে যাচ্ছিল, আর টোটাল ডেটা, ইন্টারনেট টোটালি বন্ধ ছিল, ফলে সেখান থেকে লাইভ কিছু করতে পারিনি। টিএমসি কি ফিরে আসবে? হ্যাঁ, আমার হিসেবে এখনো পর্যন্ত বাংলায় টিএমসির বিকল্প কাউকে দেখছি না। আর নেতা ফেতা এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে, কিন্তু কর্মীরা তো আর পাল্টি মারে না। মমতা ব্যানার্জির যারা সৈনিক বা মমতা ব্যানার্জির যারা সাপোর্টার, তারা তারা রাতারাতি পাল্টা যাচ্ছে না। হয়তো এলাকায় ভয়ে ভয়ে হয়তো চুপ করে আছে, কিংবা বিজেপির সঙ্গে একটু তাল মেলাচ্ছে, কিন্তু আবার যে কোনো সময় ঘুরে যাবে। এবং এটুকু বলতে পারি, বিজেপির কিন্তু কর্মী বাহিনীর সংখ্যা খুব সীমিত, এবং তারা শুধুমাত্র গোমূত্র গোবরের নেশাতে ওই কাউকে ডিম ছুটছে, কিন্তু ফাইন্যান্সিয়ালি, অর্থনৈতিকভাবে নিজের বা সমাজের কোনো উপকারে লাগছে না। যে হাজার হাজার লক্ষ লক্ষ গরিব হকারদের জীবিকা কেড়ে নিয়েছে, তাদের দোকান ঘর ভেঙে দিয়েছে, তাদের বস্তি ভেঙে দিয়েছে, তাদের পাশে তো কেউ দাঁড়ায়নি। আঞ্চলিকভাবে বিভিন্ন টিএমসির অবর্তমানে কিছু কিছু এজেন্সি হেল্প করছে, হয়তো লুকিয়ে চুরিয়ে কিছু টিএমসির নেতারা হেল্প করছে, কিন্তু বাকি এই মানুষগুলো তো একটা দুটো মানুষ নয়। বিগত 3 মাসে প্রায় 15 লক্ষর বেশি হকার এবং বস্তিবাসীদের জীবন এবং জীবিকা উচ্ছেদ করেছে। 15 লক্ষ মানে হচ্ছে, আপনি এক একটা দোকানে দুজন করে ধরুন, মানে 30 লক্ষ, 30 লক্ষ পরিবার, এক একটা পরিবারে আমি 4জন করে ধরছি, মানে 1,20,00,000 মানুষ বরবাদ হয়েছে বিজেপি আসার পর সরাসরি। 2.5 কোটি মহিলারা লক্ষ্মী ভান্ডার পেতেন, সেটা কমে হয়েছে 1 কোটির নিচে। 2.5 কোটির মধ্যে 1 কোটি তাও ঠিকঠাক পাচ্ছে না, যারা প্রথমবার পেয়েছে সেকেন্ড পায়নি, এখন বলছে তাদের টাকা ফেরত দিতে হবে। এবং বিজেপি আসার পরে মানুষের সামাজিক প্রকল্প নিয়ে যত ভাওতাবাজি দিয়েছিল, চাকরি নিয়ে ভাওতাবাজি দিয়েছিল, সরকারি কর্মীদের পিএফ, ডিএ থেকে শুরু করে, পিএফ থেকে শুরু করে নানা রকম সমস্যা এখনো চলছে। যাদের বলেছিল 45 দিনের মধ্যে যারা যোগ্য চাকরিহারা তাদের চাকরি ফিরিয়ে দেবে, কোনো কিছুই করেনি। চাকরিহারারা আবার আন্দোলন শুরু করেছে, গতকালও কলকাতায় মিছিল করেছে চাকরিহারারা। যাদের দুর্নীতিগ্রস্ত ছিল তাদের তো বাদ দিয়ে দিয়েছে, যারা দুর্নীতিগ্রস্ত ছিল না তাদের চাকরি ফেরত দেওয়ার কথা ছিল ভোটের আগে, নির্বাচনে, তো তারাও এখন চাকরি পাচ্ছে না। 45 দিনের মধ্যে এখানে 3 মাস পার হয়ে গেছে। যাই হোক, জয় গোস্বামীকে হয়রানি করেছে। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা নিয়ে তসলিমা নাসরিনও, হ্যাঁ, তসলিমা নাসরিনকে পশ্চিমবাংলায় এনে একটা সাম্প্রদায়িক সুশ্রী দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু পুরো ফ্লপ, ফুললি ফ্লপ হয়েছে। মুসলিমরা পাত্তাই দেয়নি, গুরুত্বই দেয়নি এই নিয়ে। আর যে মঞ্চে দেখে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে, সেখানে কবি জয় গোস্বামীকে ডেকেছিল, জয় গোস্বামীকে, সেটা হচ্ছে একজন নামী কবি প্লাস তসলিমা নাসরিনের পুরনো বন্ধু। এবং তিনি কলকাতায় আসতেন, আমি এর আগে লাইভে বলেছিলাম, তসলিমা নাসরিনের আমার সরাসরি বহুবার দেখা হচ্ছে বিভিন্ন আসরে, কবিতা আসরে বা কোনো প্রোগ্রামে। তো এবার সেই মঞ্চে, রবীন্দ্র সদনের মঞ্চে জয় গোস্বামী যখন মঞ্চে উঠতে যাবে, তখন দর্শকদের মধ্যে থাকা গরু বাছুর চিৎকার করতে শুরু করে, কারণ জয় গোস্বামী তৃণমূল ঘনিষ্ঠ ছিল। এবার এটা দেখে তিনি আর ওঠেননি, চলে গেছেন। এটা দেখে তসলিমা নাসরিনের খারাপ লেগেছিল, ফলে কোথাও না কোথাও তসলিমা নাসরিনকে নিয়ে মুসলিমদেরকে সুরসুরি দিতে গিয়ে বা খেপিয়ে তোলার জন্য ব্যবহার করতে গিয়ে উল্টে বিজেপির লস হয়ে গেছে। মানে যে কাজে তার জন্য নিয়ে আসা হয়েছিল সেই কাজটা তার দ্বারা পায়নি। তাকে দিয়ে মুসলিমরা মৌলবাদী, মুসলিমরা সন্ত্রাসবাদী, মুসলিমদের মাদ্রাসায় জঙ্গি তৈরি হয়, এরকম ধরনের একটা কনসেপ্ট প্রচার করার চেষ্টা করেছিল।
এটা একদম ফ্লপ, ফুললি ফ্লপ, মানে যে প্রজেক্ট জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। যাই হোক, একজন লিখেছেন কোথায় গেল আরেকজন কমেন্টগুলো বাংলা থেকে অটোমেটিক ইংরেজি হয়ে যাচ্ছে, খুব সমস্যা হচ্ছে। উম, আহ, সমস্যা হচ্ছে এই কারণে, কেউ বাংলা কিছু একটা লিখছেন, সেটা আবার অটোমেটিক ইংরেজিতে ডাবিং হয়ে যাওয়ার পরে এমন এমন ইংরাজি হচ্ছে যে মানে উদ্ধার করা খুব মুশকিল। বিজেপি আসার পরে নসাদ বলেছিল খুব কষ্ট করে সুদিন পেয়েছে। আমি ভাই নসাদকে নিয়ে আলোচনাই করতে চাই না, ওর কোনো সিলেবাসের বাইরে চলে গেছে, ওর কোনো গুরুত্ব নেই সমাজে এখন। দাদা, হোয়াট ইজ দ্য নেম অফ বাড়িতে ফিরে, কি সব লিখছে কে জানে। যাই হোক, আজকের মতো এখানে রাখি, আবার দেখা হবে আগামীকাল, যদি সময় পাই অবশ্যই দেখা হবে। আর আমি চাইছি প্রতিদিন লাইভ করতে রাত্রেবেলায়, কিন্তু আমি যেখানে আছি সেখানে নেটওয়ার্কের খুব সমস্যা। তো তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, সারা ভারতবর্ষের যেখানে আন্দোলন হবে সেখান থেকে সরাসরি লাইভ করার চেষ্টা করব। এবং 2029 সাল, ইভেন 2031 পর্যন্ত দীপক ব্যাপারী নট ফর সেল, বিক্রি হচ্ছে না। এবং আমার টার্গেট হচ্ছে 2029 নয়তো 2031-এ আগে সরাসরি রাজনীতিতে আমার নামার ইচ্ছা রয়েছে। কারণ অনেকগুলো কারণ। বিজেপির মতো একটা ফ্যাসিস্ট বিরোধী লড়াই করতে গিয়ে আমি এককভাবে ব্যক্তি দীপক ব্যাপারী হিসাবে আমাকে দমিয়ে দেওয়াটা ওদের পক্ষে সহজ, কিন্তু যখনই আমি কোনো রাজনৈতিক ময়দানে নামবো, তো পার্টিগতভাবে একটা সাংগঠনিক সাপোর্ট থাকবে, ফলে দমিয়ে দেওয়া একটু কষ্টকর বিজেপির পক্ষে। যাই হোক, সেটা ভবিষ্যতে দেখা যাবে। এবং অবশ্য খুব তাড়াতাড়ি রাজনীতিতে নামবো, আমি গত মাসেই ঘোষণা করেছিলাম, কিন্তু এখনো পরিস্থিতি সেরকম হয়নি, ফলে শীঘ্রই দেখতে পাবেন সরাসরি রাজনীতিতে আমাকে। We don't want to hear anything from the activist, murderer, writer and Barbian BJP. হ্যাঁ, ঠিক। আজকে সব থেকে ভালো লাগছে, আজকে আমার কমেন্টে যারা কমেন্ট করছেন এর মধ্যে বেশিরভাগই কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোক। অন্য সময় অন্ধভক্তরা এসে কমেন্ট করে বলে তুই মোল্লাদের দালাল, তুই অমুক তমুক ইত্যাদি, তোকে যারা সমর্থন করে সব মোল্লা। কিন্তু আজকে যে সমস্ত দর্শকরা কমেন্ট করেছেন অধিকাংশই কিন্তু হিন্দু, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অন্তত ধীরে ধীরে হলেও আপনারা মুখ খুলছেন। অনেকেই ভয়ে কমেন্ট করেন না, যে আপনার হয়তো নামটা দেখে আপনার খোঁজ খবর নিয়ে আপনাকে গিয়ে হেনস্থা করবে। এই ভয়টা কিন্তু কাটাতে হবে, এই ভয়টা কাটাতে হবে। এই ভয়টা কাটালে কিন্তু বিজেপি হেরে গেল, মানে বিজেপি যে ভয়ের রাজনীতি করছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে। যাই হোক, তবে ভালো লাগলো যে বিহার এবং মধ্যপ্রদেশের, অর্থাৎ বাঁকিপুর এবং দাতিয়া, মধ্যপ্রদেশের দাতিয়া, এই দুটো কেন্দ্রে উপনির্বাচনে বিজেপির এই পরাজয় কিন্তু একটা বিশাল বড় এফেক্ট কিন্তু করবে সারা দেশের পক্ষে। এবং এটা বিজেপি কিন্তু ব্যাকফুটে নেওয়া শুরু হয়, অর্থাৎ বিজেপির কাউন্টিং শুরু হয়ে গেল শেষ হওয়ার। যাই হোক, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, শুভরাত্রি। আর ভিডিওটি ব্যাপক শেয়ার করবেন। আর যারা দেখছেন, আমি বারবার বলছি যে আমি এই মুহূর্তে যেহেতু এক প্রকার বাড়িতে থাকতে পারছি না নিজের পরিবারকে সেভ রাখার জন্য, ফলে আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে, প্রচুর খরচা, যেটা আমার পক্ষে বিয়ার করা সম্ভব না। আগে প্রতি মাসে প্রায় 15-20 হাজার টাকা ডোনেশন আসতো, আমার দর্শকরাই দিতেন। তো আগের ভিডিওতে বলার পরে এক ভদ্রলোক দেখলাম 3,000 টাকা পাঠিয়েছেন, একজন 2,000 টাকা পাঠিয়েছেন, বাকি সবাই 50, 100, 200, 500 করে পাঠিয়েছেন অনেকে। আমার এই মুহূর্তে মাসে বিভিন্ন জায়গায় মুভ করার জন্য প্রচুর খরচ, মাসে প্রায় ধরুন 30 থেকে 40 হাজার টাকা খালি যাতায়াত খরচ পড়ছে। আমি কিন্তু ফ্লাইটে যাওয়ার লোক নই, ঠিক আছে, আমার বাসে ট্রেনে যেতেই এই খরচাটা হয়ে যাচ্ছে। ফলে যার যদি সামর্থ্য হয় আমার কে আগে যেমন ডোনেশন দিতেন প্রতি মাসে, যেরকম হিসাব করে ডোনেশনটা দেবেন অন্তত, কারণ বাংলাকে বাঁচাতে হবে ভাই, ভারতকে বাঁচাতে হবে। আমার মতো কিছু মানুষ যদি না থাকি, সবাই যদি বিজেপির দালালি করতে শুরু করি, তাহলে তো মুশকিল, তাহলে দেশও বাঁচবে না, সংবিধানও বাঁচবে না, বাংলাও বাঁচবে না। তো আমাদের মতো সাংবাদিক বলুন, সমাজকর্মী বলুন, বেঁচিয়ে ইউটিউবার বলুন, কন্টেন্ট ক্রিয়েটার বলুন, এদেরকে বাঁচিয়ে রাখার জন্য টুকটুক করে কিছু কিছু হেল্প করবেন।